নমস্কার। কিছু কথা একেবারেই না বললে নয়। শেষ পর্যন্ত ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল। ভগবান স্বয়ং জগন্নাথ তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় মাননীয় নরেন্দ্র মোদীর অন্যতম ভক্ত। আসবো পরের এই অংশে, তার আগে আরও কিছু কথা আছে। দয়া করে ভিডিওটা একটু বড় হলেও আমি অনুরোধ করব শুনুন। ভালো লাগবে না। যে কথাগুলো বলতে যাব নিঃসন্দেহে ভালো লাগার কথা নয়। কিন্তু একটা কথাই বলব যে একটা মানুষ স্বৈরতন্ত্রের কতটা ঊর্ধ্বে নিজেকে তুলে ধরতে পারলে তবে তিনি নিজেকে ভগবানের চেয়েও আরও যদি বড় কিছু থাকে সেই জায়গায় সেই স্তরে নিয়ে যেতে পারেন। আজকে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অজ্ঞাত স্বরে না, তবে জ্ঞাত স্বরেই সচেতনভাবে আজকে তিনি যতই ক্ষমা প্রার্থনা করুন না কেন, অত্যন্ত সচেতনভাবেই তিনি এই কথাটা বলেছেন যে স্বয়ং জগন্নাথ দেব নরেন্দ্র মোদীর ভক্ত। পড়ে আসছি, তার আগে কয়েকটা নাম বলছি। বিশেষ করে অনেক দিন থেকে ভাবছি ভিডিওটা করব। আসলে ভিডিও করবার ক্ষেত্রে কিছু বিষয় দরকার, এডিটিং একটা অবশ্যই বড় দরকার, সেটা আমি নিজে করতে পারি না, যার জন্যই হচ্ছিল না। কিন্তু এবার ভাবলাম এডিটিং বড় কথা নয়, আমার কিছু কথা, আমার কিছু বক্তব্য মানুষের, অন্তত 10 জন মানুষের কানে পৌঁছে দেওয়া উচিত। আচ্ছা, কতগুলো নাম বলছি, দেখবেন তো এদের চেনেন কিনা। বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদী, নিশান মোদী, পুষ্পেশ বৈদ্য, আশিস জবান পুত্র, সানি কালারা, আরতি কালারা, সঞ্জয় কালারা, বর্ষা কালারা, সুধীর কালারা, যতীন মেহতা, উমেশ পারিক, কমলেশ পারিক, বিনয় মিত্তাল, নীরেশ পারিক, একলব্য গর্গ, চেতন জয়ন্তীলাল, নিতিন জয়ন্তীলাল, দীপ্তি বেইন চেতন, সাভিয়া শেঠ, রাজীব গোয়েল, অলোকা গোয়েল, ললিত মোদী, রিতেশ জৈন, হিতেশ নগেন্দ্র ভাই প্যাটেল, ময়ূরীবেন প্যাটেল, আশিস সুরেশ ভাই। এই যে 28টা নাম আমি উচ্চারণ করলাম, বলুন তো এরা কারা? নিঃসন্দেহে বুঝতেই পারছেন কারা। এই 28 জন ব্যক্তি আমাদের দেশের অর্থনৈতিক ভাণ্ডার। শুধু লুট করছেন বললে ভুল হবে, একদম ফোকলা করে দিয়ে গেছেন। তারপরেও আজকে যারা কেন্দ্রীয় সরকারের শরিক, অত্যন্ত নির্লজ্জতার সাথে তারা দেশের জিডিপির হার চরম উন্নতির শিখরে রয়েছে বলে দাবি করছেন। এটা চরম অপদার্থতার একটা অন্যতম নিদর্শন। ভারতবর্ষে বেকারত্বের হার বেড়েছে যে সরকারটা রাজত্বকালে, সেই সরকারটা বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে। এই 28 জন শিল্পপতি যারা আমাদের দেশের 10 ট্রিলিয়ন টাকা লুট করেছে, এদের মধ্যে মাত্র একজন বিজয় মালিয়া। এই বিজয় মালিয়াকে বাদ দিয়ে বাকি 27 জনেই বিশেষ একটা রাজ্যের নাগরিক। বুঝতে পারছেন? আর সেই মানুষগুলো এত এত টাকা লুট করে আমার দেশ থেকে বাইরে পালিয়ে গেল। দায়িত্বকার সেই রাজ্য সরকারের। ভারতবাসী এত বোকা, এটা মনে হয় কেন্দ্রীয় সরকারের একটু হলেও বোঝা উচিত। ভারতবাসী এত বোকা নন। আমার দেশের কেউ যদি বিদেশে বা বাইরে যায়, তাকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাসপোর্ট বা অন্য রাষ্ট্র থেকে ভিসা আদায় করে তার স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে তাকে যেতে হয়। সরাসরিভাবে দেশের নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরোক্ষ প্রত্যক্ষ ইন্ধনে এ প্রত্যেকটা 28টি ব্যক্তি আমার দেশ পরিত্যাগ করেছে। আমি মাঝে মাঝেই বলি, আমাদের দেশটাকে অত্যন্ত দুঃখের হলো সত্যি, ভাগ করবার পেছনে দুজন গুজরাটি সম্প্রদায়ের মানুষ ছিল। না,
অন্যভাবে নেবেন না। আমি বিশেষ কোনো সম্প্রদায়কে আহত বা আঘাত করার চেষ্টা করছি না। গুজরাটে বসবাস করতেন। গুজরাটে যাদের জন্ম এমন ২ জন মানুষের নেতৃত্বেই এই দেশটা ভাগ হয়েছে। আবার স্বাধীনতার ৭৫ বছর পর আবার ওই রাজ্যের ২ জন মানুষ তারা নেতৃত্ব করছে ভারতবর্ষের জনসমাজকে, ভাইচারাকে বিভাজন করে দেশের ক্ষমতায় মরণশীল সময়। মানে তারা মরবেন না। স্বর্গের দেবতাদের কাছ থেকে অমরত্ব লাভ করে নিয়ে আসছেন। তারা এই লাভ করে স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আচ্ছা, মানুষ কেন বুঝবে না? এতগুলো মানুষ আমাদের দেশের সম্পত্তির টাকা লুট করে আপনার আমার সাধারণ ভারতীয় নাগরিকের মাথাপিছু গড় আয় থেকে অর্থ লুণ্ঠন করে দেশ থেকে পালিয়ে গেল। তাদেরকে ধরে আনবার কোনোদিন কোনো কৌশল, কোনো প্রয়াস আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেখেছি? নেভার, দেখিনি। আচ্ছা, এবার আসা যাক বিজেপির সেই স্লোগান আপ কি বার ৪০০ পার। আরে ভাই, যে দলটা প্রার্থী দিয়েছে ৩৫৩টি, সেই দলটা যখন ৪০০ পারের স্লোগান দেয় তখন বোঝা উচিত একটা ফেক আওয়াজ, অর্থাৎ এই আওয়াজটা তুলে জনগণের মধ্যে এমন একটা বিষয় ঢুকিয়ে দাও যে ২৭২ তো পাচ্ছেই, ৪০০ পার হয়ে যাবে। সুতরাং মানুষ, এটা নির্বাচনী কৌশল। মানে হিটলার যে কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, তিনি কিন্তু অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেননি। অত্যন্ত গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। তারপর তিনি যে পদ্ধতিগুলো গ্রহণ করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণভাবে করায়ত্ত করবার ক্ষেত্রে, আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রীর চরিত্রে তার হুবহু মিল রয়েছে। আজকে খারাপ লাগলো, এটা সত্যি, এটা সত্য যে ধর্ম এমন একটা বিষয় যে খুব সহজে মানুষকে স্পর্শ করতে পারে। সে যে ধর্মই হোক না কেন, সনাতন হতে পারে, ইসলাম হতে পারে, খ্রিস্টান হতে পারে। কিন্তু সুকৌশলে ভারতবর্ষে এরা এমন প্রচারটা করছে যে ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের একমাত্র শত্রু, একমাত্র টার্গেট ইসলাম ধর্মাবলম্বী। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এরা এদের টার্গেট নয়। বিষয়টা তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এরা যে সংখ্যক সম্প্রদায় আছে তার তুলনায় ইসলাম ধর্মাবলম্বী সংখ্যার মানুষের সংখ্যাটা অনেক অনেক বেশি। সুতরাং তাদের টার্গেট করো। অত্যন্ত সুকৌশলে এর পরবর্তীতে টার্গেট অবশ্যই খ্রিস্টান ধর্ম সম্প্রদায়। যদি এদেরকে টার্গেট করে হ্যাকেল করা যায়, নাজেহাল করা যায়। আরে ভাই, নাজেহাল হওয়া একটা সম্প্রদায়ের মানুষকে আপনারা আর কতটা নাজেহাল করবেন? না শিক্ষায় এগিয়ে যাচ্ছে মুসলমানরা, না চাকরিতে তাদের সংখ্যা আছে, না অর্থনৈতিক দিক থেকে তারা দেশের একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। কোথাও নেই তারা। তাদেরকে নাজেহাল করবার আর কিছু নেই। এখন একটাই বাকি আছে, ধরে ধরে দেশ থেকে বের করে দেব। ব্যাস, লাটা চুকে গেল। কিন্তু মনে রাখবেন, এদেরকে যদি বের করে দেন, আপনার বাড়ির রাজমিস্ত্রি কাজটা কে করবে? টোটো চালাবে কে? ঠেলা চালাবে কে? রিক্সা চালাবে কে? এই তো পেশা এই সম্প্রদায়ের মানুষদের। এদের তুষ্টিকরণের কথা বলছেন, খুব হাসি পায়, সত্যি খুব হাসি পায়। তুষ্টিকরণ মানে বিশেষ কোনো সম্প্রদায়কে তোয়াজ করে তাদেরকে ডেভেলপমেন্টের শিখরে পৌঁছে দেওয়া। আমি তো প্রথমেই পরিসংখ্যান দিলাম যে তুষ্টিকরণের ফল, তুষ্টিকরণের স্লোগানের ফল এই সম্প্রদায়ের মানুষগুলো খুব ভুগছে, খুব খুব।
একটা দেশের প্রধানমন্ত্রী তিনি শুধু কোনো দলের প্রধানমন্ত্রী হন না, কোনো ধর্মীয় প্রতিনিধিত্বের মন্ত্রিত্ব করেন না। তিনি দেশের সমস্ত ধর্মের মানুষের, সমস্ত আ দলের মানুষের, সমস্ত কি বলবো? তাদের আদর্শের বিরুদ্ধে যারা আদর্শ বিশ্বাস করে তাদের প্রধানমন্ত্রী। তিনি আজকে নির্বাচনী প্রচার কি ভাষায় করছেন? অবশ্যই এর জন্য তিনি দায়ী নন। তার সৃষ্টিটাই হয়েছে এটা। এই উৎস থেকেই। দায়ী হচ্ছে আমাদের দেশের নির্বাচন কমিশন। একদম যিনি বসে আছেন চরম অপদার্থতার নজির সৃষ্টি করছেন। একজন প্রাইম মিনিস্টার নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করছেন প্রতিনিয়ত প্রত্যেকটা মঞ্চে। মঙ্গলসূত্র কেড়ে নেবে। কংগ্রেস মুসলমানদের সংরক্ষণ দিবে। এই যে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট, কারণ বিজেপি ভালো করে জানে এই বিশেষ সম্প্রদায় যদি তাদের ভোট নাও দেয়, বিজেপি ক্ষমতায় আসতে পারে, 100% আসতে পারে। কারণ এবার বিজেপি ক্ষমতায় আসছে মাত্র 33% মানুষের সমর্থন নিয়ে, বেশি লাগে না। ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে গেলে 50% কেন, 40% কেন, 35% কেন, কোনো সংখ্যার দরকার নেই। 33তেই সরকার চলছে। দেশের 63% মানুষ এই সরকারের সঙ্গে নেই। তারপরেও লোকসভায় একচ্ছত্রাধিপতিত্ব, যা খুশি আইন প্রণয়ন করে তারা চলেছেন এই কয়েক বছরে। আখেরে লাভটা কার? সত্যি বলছি, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন একে মনে প্রাণে, তারা লাভবান হচ্ছেন। তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না একবার ভাবুন না। বেদে কোথায় বলা আছে ভাই, নিজের ধর্মকে ভালোবাসতে গেলে অন্য ধর্মকে আঘাত করতে হবে? একমেব অদ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এটাই যদি ধর্মীয় মূল কথা হয়, তো পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরাই এই তথ্যে বিশ্বাস করে। ইসলাম করে, খ্রিস্টান করে, ইহুদিরা করে, সবাই করে। অথচ এই প্রধানমন্ত্রীরা যখন মুসলিম বিশ্বে ঘুরতে যান, এই যে দুবাইতে বিখ্যাত একটা মন্দির তৈরি করে তিনি আসলেন, তাকে তো ওই এলাকার সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় মানুষের সামনে এই দেশে মুসলিমদেরকে তিনি যেভাবে ট্রিট করেন, তার বিরুদ্ধে কোনো বিক্ষোভের সম্মুখীন হতে হয়নি। আমার দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি তার উদ্দেশ্য সেখানে সাধন করে এসছেন। আর এত মিথ্যে কথা দেশের আর কোনো প্রধানমন্ত্রী ইতিপূর্বে বলেছেন কি না আমি আমার বয়সে দেখিনি। আমার সিনিয়র যারা তারা বলতে পারবেন। আজকে একটা কথা বলছে তো কালকে ঢোক গিলছে। আমার তো ভয় হচ্ছে আগামী দিনে হয়তো ওই বিষ্ণুর দশম অবতার হিসেবে তিনি নিজেকে দাবি করেন কিনা একটু ভাববেন। অলরেডি সেটা সম্বিত পাত্র ইঙ্গিত দিয়েই দিলেন। সম্বিত পাত্র অত্যন্ত সচেতনভাবে সেই ইঙ্গিতটা দিলেন। আজকে তিনি যতই ক্ষমা প্রার্থনা করেন না কেন, দেশের উন্নয়ন করেছেন। কি করেছেন? ৩৭০ ধারা তুলেছের, ধন্যবাদ দিচ্ছি। ভাই ৩৭১টা তুলে দিন, একই কথা বলা আছে। ও ৩৭০-এর বেলায় একটা বিশেষ সম্প্রদায়, ৩৭১-এর বেলায় আরেকটা সম্প্রদায়, এটার বিভাজন। তিনি মুসলমান সমাজে গিয়ে ৩ তালাক প্রথা বন্ধের কথা বলছেন, ধন্যবাদ দিচ্ছি। অবশ্যই ৩ তালাক আইনতভাবে আমাদের দেশে অনেক আগেই বন্ধ হওয়া উচিত ছিল, ১০০ বার ছিল। কিন্তু পাশাপাশি এই কথাটা মনে রাখা উচিত, ইসলাম কোনোদিন কখনোই ৩ তালাক প্রথাকে সমর্থন করে না। ইসলামের শরীয়ত, পবিত্র কোরআন শরীফ
তিন তালাক প্রথাকে কোনোদিন সমর্থন করেনি। ভারতবর্ষের বহু আগে ইসলামিক কান্ট্রি বলে পরিচিত দেশগুলোতে, পাকিস্তানের মতো দেশে মৌলবাদী চরম, তারা তিন তালাক প্রথাকে আমাদের দেশের আগেই আইনত নিষিদ্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করেছে, মালয়েশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এরকম ইন্দোনেশিয়া নিষিদ্ধ, অনেক দেশগুলো আছে। আমরা পেছনের সারিতে। আচ্ছা ঠিক আছে, তালাক বা ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে কখনোই এই অভিজ্ঞতাটা প্রত্যেকেরই জানা আছে। কোনো স্বামী স্ত্রী তালাক বা ডিভোর্স এই জায়গাতে যেতে চায় না, কিন্তু যেতে হয় শেষ পর্যন্ত। যদি শেষ পর্যন্ত পরস্পরের সঙ্গে টিকে থাকার আস্থা বিশ্বাস অর্জন করতে না পারে, তবু তো একটা ওয়ে আছে স্বাধীনভাবে বেঁচে থাকবার। কিন্তু ভাই, যারা ডিভোর্স না করে, তালাক না দিয়ে, নিজের স্ত্রীকে অস্বীকার করে, যাবজ্জীবন একটা স্ত্রীর স্ত্রী ধর্ম থেকে নিজেকে সারা জীবন বঞ্চিত করে, তার আত্মসম্মানকে শোষণ করেন, ভাই তিনি কতটা নারী দরদী হয়ে উঠবেন বলবেন? হ্যাঁ, তিনি কতটা নারীকে সম্মান দিতে জানেন? এই প্রশ্নগুলো করবেন না আমার দেশের মা বোনেরা? প্রশ্ন করুন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। গুজরাটে একজন রমণী বছরের পর বছর ধরে নিজস্ব বুকের জ্বালা, তার অভিব্যক্তায়ন তিনি করতে পারছেন না। প্রথম নির্বাচনে দাঁড়িয়ে তাকে স্ত্রী হিসাবে স্বীকারও করা হয়নি। পরবর্তী নির্বাচনে বাধ্য হয়েছিলেন নির্বাচন কমিশনের চাপে স্বীকার করতে যে আমি বিবাহিত। তার কাছ থেকে নারীকে সম্মান করবার শিক্ষা আমার দেশবাসী যদি গ্রহণ করতে চান, করুন, আমার আপত্তির কিছু নেই, বা আমি আপত্তি করার কেউ না। দিলীপ ঘোষ একটা সত্যি কথা বলেছিলেন কিনা জানি না, যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের সেরা ছাত্রী। আর আমার মনে হয় নরেন্দ্র মোদী হচ্ছে ইংরেজদের সেরা ছাত্র। আমার দেশটাকে 200 বছর শাসন করতে পারতো না প্রায় ব্রিটিশরা, যদি ভাগ না করত। নরেন্দ্র মোদী সেই অঙ্ক খেলে যাচ্ছেন, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। তার জন্য যত খুশি কথা বলতে হয় একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বলে যাও, বলে যাচ্ছে, আমরা হাততালি দিচ্ছি। জয় শ্রীরাম। আমার তো মনে হয় না কোনো মুসলমান সত্যিকারের অর্থে, আমি নিজেও বলছি, জয় শ্রীরাম শব্দটা উচ্চারণ করতে তার কোনো দ্বিধাবোধ থাকতে পারে, অন্তত আমার নেই। আমরা যদি আমাদের নবীদের নাম 14 বার নিতে পারি, রামচন্দ্রের নামও নেওয়া যেতে পারে। তিনি মানবতার কথা বলছিলেন, দুষ্টকে শাসন করতে তার আবির্ভাব হয়েছিল। তিনি কখনোই নিজের ধর্মীয় উন্মাদনাকে সামনে রেখে বা জাহির করে রাবণের সঙ্গে যুদ্ধ করেননি। আর সেইটাকে এমন রূপে রাঙিয়ে দিচ্ছে আমার দেশের সরকার, আমার দেশের কি বলবো মালিক, ওয়ান টাইপ অফ মালিক হয়ে গেছেন তিনি এখন। যে ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে যে মিথটা, শ্রদ্ধাটা, যা আপামর ভারতীয় শুধু নয়, ভারতবর্ষের বাইরেও ছিল, সেখানে তিনি প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছেন, ইতিহাসের বিকৃতায়ন ঘটাচ্ছেন। খুব স্বাভাবিক, আরএসএসের এটাই মোদ্দা কথা, ইতিহাসকে বদলে দাও। ইতিহাস এমন একটা বিষয় যে শাসক যখনই ক্ষমতায় আসছেন, তিনি ইতিহাসকে নিজেদের মতো করে লিখবার চেষ্টা করেছেন, প্রবর্তিত করবার চেষ্টা করেছেন। আজকে উত্তর কোরিয়ার
একনায়ক চীন। মানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার সেই জায়গাটায় আমাদের দেশকে নিয়ে যেতে চাচ্ছেন। তবে সুকৌশলটা এরা অনেক বেশি জানেন। একটা তকমা, একটা লেভেল সেটা। যেমন রাহুল গান্ধীকে সেটা প্রাপ্য। কিন্তু এবারের ২৪ লোকসভা নির্বাচন চলছে রানিং। আপনি দেখবেন এতটাই পরিণত, পরিশীলিত বক্তব্য রাহুল রেখেছেন যে নরেন্দ্র মোদী স্বয়ং রাহুলের প্রত্যেকটা কথার জবাব দিতে বাধ্য হয়েছেন। কখনো কোনো রকম জায়গায় তিনি এক্কেবারে এক চুলও ভুল করেননি। হয়তো তাকে কেউ পছন্দ নাও করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে তার অনুগামী নই, অনুসারী নই, ভক্তও নই। ভক্তও নই। তবে এই কথাগুলো মনে রাখা উচিত। সত্যিই যদি আরও একবার এই নরেন্দ্র মোদী দেশের ক্ষমতায় আসীন হন, আমি আপনাকে লিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, অযোধ্যার রাম মন্দির তৈরি করতে যে যজ্ঞ, যে জাঁকজমকতা, যে ঢাকঢোল পিটিয়ে গোটা ভারত, গোটা বিশ্বে প্রচার হয়েছিল, খুব তাড়াতাড়ি বিষ্ণুর ১০ অবতার হিসাবে নরেন্দ্র মোদীর পুজো শুরু হয়ে যাবে ভারতবর্ষের মধ্যে। আর তখন সম্বিত পাত্র আজকে ক্ষমা চাচ্ছেন, সেদিন মুখ ফুটে বলবেন, কেমন আমি তো বলেছিলাম স্বয়ং ভগবান জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত। স্বৈরতন্ত্র কখন ভয়ঙ্কর হয়ে ওঠে জানেন? যখন ৩টে ব্যবস্থা, আইন, প্রশাসন এবং বিচার বিভাগ, ৩টে ব্যবস্থাকে যখন শাসক গ্রাস করে ফেলে, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ভবিষ্যৎ ভয়ঙ্করতার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে সত্যি বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলতে নেই, ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই সম্মানীয় বিচারকদের কাছে। হাইকোর্ট একটা রায় দিচ্ছে তো সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। তাহলে সুপ্রিম কোর্ট যদি স্থগিতাদেশ দেয় বা হাইকোর্ট যদি ভুল জাজমেন্ট দিয়ে থাকে, এই ভুল জাজমেন্টের জন্য যারা ভুগলো মানসিক, শারীরিকভাবে, তাহলে তার দায়িত্ব সেই বিচারপতির উপরেও পড়ে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি যদি মনে করে যে হাইকোর্টের বিচারপতি ভুল করেছে, তাহলে সেই ভুলের শাস্তি বিচারককে দেবে না কেন? বিচার ব্যবস্থা বিচারপতিদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলে দিচ্ছে, একটার পর একটা রায়, একটার পর একটা এখানে রায় দিচ্ছে, ওখানে স্থগিত হচ্ছে। বিচার ব্যবস্থা প্রায় বিক্রি হয়ে যাবে। আজকে সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের দাবি। আচ্ছা, কত দিন থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে? একটার পর একটা ডেট দিচ্ছে, একটা ডেটের সঙ্গে আরেকটা ডেটের ডিফারেন্স দাঁড়াচ্ছে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর। এটা তো ফাজলামো নাকি? ভাই, হয় পরিষ্কার একটা রায় দাও, তাহলে বাতিল করে দাও। অথচ তারপরে কত বিচার প্রার্থীরা সুপ্রিম কোর্টে যাচ্ছে রাত্রি ৩টায়, রাত্রি ১টায়, সকালে, কালকে, আজকে দিনের শুনানি হয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থাকে কিনে নেওয়ার যে কায়দাটা এই সরকার রপ্ত করে ফেলেছেন, নিঃসন্দেহে আগামী দিনে এর ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি, আবার দেখতে পাব। এই যে দেশের প্রাইম মিনিস্টার ক্ষমতায় এসে নির্বাচনী প্রচারে বলছেন, যদি আমি না এসে অন্য দল ক্ষমতায় আসে, তাহলে রাম মন্দিরে বাবরি তালা পড়বে। বাহ! ওই একটাই টার্গেট। ওই একেবারে যারা একেবারে উঠে দাঁড়াবার ক্ষমতায় নেই, এসে ৭৫ বছর উঠে দাঁড়াতে পারল না, তাদেরকে টার্গেট করো। তাদেরকে টার্গেট করো। আরে বাবা, টার্গেট করার কি, তারা অলরেডি টার্গেট।
অথচ আমাদের দেশের আমি সনাতন ধর্মের কথাই ধরছি, বর্ণবাদের কথাই বলছি। আজকে উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়েরা, বিহারের দলিত সম্প্রদায়রা, আমাদের রাজ্য দলিত সম্প্রদায়রা, এরা খুব ভালো অবস্থাতে আছেন। তারা তো আপনার ধর্মে বিশ্বাস করে। কই তাদের মধ্যে তো শিক্ষিত কাউকে দেখি না, নিদেন পক্ষে স্কুল টিচার দেখছে না, অফিস আদালতে উচ্চ পদে তো ছেড়ে দেন। তাদেরকে ডেভেলপমেন্টের কথা বলুন, তারা এগিয়ে চলুক। সে বেলাতে নেই। আমার দেশের নতুন সংসদ উদ্বোধনে দেশের সর্বাধিনায়ক রাষ্ট্রপতির ঢুকবার জায়গা হয় না। এটাই ভারতবর্ষের বর্তমান সাম্প্রদায়িকতার নোংরা চেহারা। অথচ ডক্টর বি.আর. আম্বেদকর, অবশ্য তিনি নিজেও তার কি বলবো, যে আশা, যে ভালোবাসা, সেটা থেকে ধাক্কা খেয়েছিলেন বলেই সনাতন ধর্মটা ত্যাগ করেছিলেন, বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তিনি ভারতীয় হয়ে জন্মেছিলেন, ভারতীয় হয়ে মরেছিলেন, সনাতন হয়ে জন্ম নিয়েছিলেন, বুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এর জন্য আমার মনে হয়, আমি খুব তখন ছোট, খুব বেশি একটা বয়স হয়নি, ওই মানুষটাকে খুব ফিল করি, খুব টি.এন. সেশন। সত্যি এরকম নির্বাচন কমিশন খুব দরকার, খুব দরকার। সত্যি যদি আগামী দিনে ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ এই নির্বাচনের মধ্য দিয়ে তো সরকারটা তৈরি হয়, এই গোড়াটাকে যদি ঠিক করতে পারে, টাইট দিতে পারে, নিঃসন্দেহে যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাকে 10বার ভাবতে হবে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ, আইন রচনা করবার। এত তো সাহস, 370 ধারায় কথা বলছে, তুলে দিলেন, কাশ্মীরের জনগণের উপকার করলেন, কাশ্মীরকে 3টে ভাগে ভাগ করলেন, কেন্দ্রশাসিত অঞ্চল বানালেন। হিম্মত হলো কাশ্মীরে প্রার্থী দেওয়ার? গোটা ভারতবর্ষে চষে বেড়াচ্ছেন, 400-র উপরে আসন পাওয়ার স্লোগান দিচ্ছেন, আর মাত্র 3টে আসনে প্রার্থী খুঁজে পেলেন না। লজ্জা করে না বলতে আপনাদের? আমার দেশের মণিপুরের মায়েরা যেভাবে ধর্ষণের শিকার হলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী একবারও আজ পর্যন্ত, টিল নাও টুডে, মণিপুরে গিয়ে আমার দেশের মণিপুরের মায়েদের, বোনেদের পাশে দাঁড়িয়ে বলেননি তো, মোদি হ্যায় তো সব কুছ अच्छे से होगा, हम है आपके साथ। সাহস দেখাতে পারেননি। আপনি যদি এখন বাংলায় এসে কোনো ধর্ষণের বিরোধিতা করেন, অবশ্যই আপনাকে স্যালুট করি, অভিনন্দন জানাই। কিন্তু ওই যে আজকে আমাদের বাংলার সবচেয়ে বড় উপাখ্যান সন্দেশখালি, কাকে টার্গেট করছেন? ভাই কেন বারবার শাহজাহানের নাম আসবে বলুন তো? হ্যাঁ, আরও তো ছিলেন। তাদের নামগুলো আনুন। সুকৌশলে টার্গেট। হাথরসের কথা কবার বলেছেন? হাথরস একটা হরিজন সম্প্রদায়ের মেয়ে, তাকে ঠাকুর সম্প্রদায়ের মানুষেরা কিভাবে ধর্ষণ করে, কিভাবে তাকে তার দেহটাই লোপাট করে দিয়েছিল। ইভেন টুডে, এখন পর্যন্ত ওই হাথরসের ওই পরিবারের মানুষজন, তারা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বাস করে, সেখানে কোনো সাংবাদিক পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। গোধরা হত্যাকাণ্ড,
গোটা দেশের মানুষ একটা নাম জানে, বিলকিস বানু। তাকে ধর্ষণের দায়ে অভিযুক্তরা আদালতের রায়ে যখন কারাগারে, তখন রাজ্য সরকারের বিশেষ ক্ষমতা বলে সেই ধর্ষণকারীদের শুধু মুক্তি দিলেন না, তাদেরকে জেল থেকে বের করে জয়ধ্বনিতে ফুলমালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হলো, কারণ তারা একটা বিশেষ সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করেছে। বাহ! ওই বেলায় তারা আপ্যায়নের পাত্র। ছি মোদি, ছি। বাজপেয়ী আপনাকে বলেছিল গোধর হত্যাকাণ্ডের সময়, রাজধর্ম পালন করুন। আমরাও দেশের নাগরিক বলছি, আপনি রাজধর্ম পালন করুন। জয় বীরুর যে জুটি, মনে রাখবেন, বেশি দিন থাকে না, বেশি দিন চলে না, ভাঙবেই। অমিত শাহকে ইচ্ছে করছে না যে আমি প্রাইম মিনিস্টারটা হই? আপনি তো আইন করেছিলেন ৭৫ বছর বয়স হলে ছেড়ে যেতে হবে ক্ষমতায়। আপনি তো ২ বছর পরেই ৭৫ পেরিয়ে যাচ্ছেন। কে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী? অমিত শাহ ভাই, যাকে দেখলে ছোটা শাকিল, ছোটা রাজন এদের দেখতে হয় না। সেই কারণেই সাধু সাবধান। অনেক কথা বলবার ছিল, হয়তো আমার এই কথাগুলো বলবার মধ্যে কেউ আঘাত পেয়ে থাকবেন। একদম করজোড়ে ক্ষমা চাইছি। খারাপ লাগছে। কোথায় বসবাস করছি? সবসময় একটা আতঙ্ক গ্রাস করছে আমাদের। আর আমার দেশের মিডিয়াগুলো, যারা নিজেদেরকে চতুর্থ স্তম্ভ বলে গণতন্ত্রের, তারা এক একটা দালাল, এক একটা দালাল। শুধু আমার যদি ক্ষমতা থাকতো, আমি এই এক পেশে সংবাদপত্র চ্যানেলগুলোকে ইমিডিয়েট বাতিল করে দিতাম। তোমরা আমাদের মুখ, আমাদের আয়না। তোমাদের মধ্য দিয়ে আমরা আমাদের দেখব, দেশকে দেখব, দেশের মানুষকে দেখব, দেশের অর্থনৈতিক অবস্থাকে দেখব। প্রতিনিয়ত দালালি। বাবা, এক একটার আওয়াজ কি খারাপ লাগে। খুব খারাপ লাগে। ক্ষমা করবেন যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমার কথায়। আমি নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, নিঃশর্তভাবে। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এমন একটা সহাবস্থান তৈরি হয়েছে যে পাশাপাশি দুটো মানুষ বসে কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছে না। খুব সাম্প্রদায়িকতায় যারা খুব বিশ্বাস করেন, তাদেরকে ছোট্ট একটা গল্পের কথা মনে করিয়ে দিতে চাই। বাংলায় লেখা গল্পটা, সমরেশ বসুর আদাব। পড়বেন, 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 আমি বলছি পড়বেন। আমরা ৪৭ চাই না, আর আমরা ৪৬-এর কলকাতা চাই না। সেই ক্রিমিনালগুলো যারা ছিল তারা এদেশে নেই, কিন্তু এদেশ থেকে যারা অনবরত সেই জায়গাটা আবার তৈরি করতে যাচ্ছেন, তারা অন্তত একবার ভাবুন, তারা অন্তত একবার ভাবুন। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ স্বপ্নের এক নাম। আসবো আবার কোনো একদিন। আমার কথাগুলো খারাপ লাগলে নিশ্চয়ই সমালোচনা করবেন, গালি দিবেন না। অনুরোধ করে বলছি, গালি দিবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকেই। জয় হিন্দ, বন্দে মাতরম।